শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজ নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো, অর্থাৎ আজকের পাঠ শিরোনাম শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগের আলোচনায় আসলে তিনটি পর্বে আমরা শব্দের শ্রেণীগুলোকে ভাগ করেছি, বা আমাদের পাঠ্যপুস্তকে শব্দের মূল শ্রেণীগুলোকে আসলে তিনটি বিভাগ আকারে দেখানো হয়েছে। একটি হলো গঠনমূলক শ্রেণীবিভাগ, একটি অর্থমূলক শ্রেণীবিভাগ এবং অন্যটি উৎসমূলক শ্রেণীবিভাগ। এই যে তৃতীয়টি অর্থাৎ উৎসমূলক যে শ্রেণীবিভাগগুলো আছে, অর্থাৎ শব্দগুলো তার অরিজিন বা উৎপত্তিটা কোথা থেকে, সেটির মূলত পাঁচটি রূপ আছে। অর্থাৎ উৎসমূলক শ্রেণীবিভাগ পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এই অংশটুকু নিয়ে কিন্তু আমাদের পাঠ্য বইয়ের একদম শুরুতে অর্থাৎ প্রথম অধ্যায়ে কথা বলা হয়েছে। বাংলা ভাষার শব্দ সম্ভার বা শব্দ ভাণ্ডারের যে তালিকা আছে, সেখানে বাংলা ভাষার এই যে পাঁচটি রূপ, পাঁচটি উৎপত্তিগত বিভাগ, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে এবং সেগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করেছি, কথা বলেছি এবং আমাদের প্রথম দিকের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কিছু টেস্টও কিন্তু আমরা দিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে তৎসম হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ, সরাসরি সংস্কৃত ভাষা থেকে আগত। তদ্ভব হচ্ছে যেসব শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় যেগুলো প্রাকৃতের মাধ্যমে কিছুটা পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সে সব শব্দ হচ্ছে তদ্ভব। তার মধ্যে তোমার আছে হাত। এই হাত শব্দটি সংস্কৃতে কিন্তু হস্ত, তারপরে প্রাকৃতে গিয়ে হয়েছে হত্থ, এরপরে তদ্ভবে সেটা এসে হাত আকারে রূপ লাভ করেছে, যা এখন আমরা বাংলা ভাষার একটি শব্দ হিসেবে ব্যবহার করি। এছাড়া অর্ধ তৎসম, যেগুলো সম্পূর্ণ সংস্কৃত নয়, একটু বিকৃত, কিঞ্চিত পরিবর্তিত, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম। যেমন মূল তৎসম শব্দটি হচ্ছে জ্যোৎস্না, কিন্তু অর্ধ তৎসম হচ্ছে জ্যোৎস্না। এছাড়া শ্রাদ্ধ, সেটা অর্ধ তৎসম রূপ হচ্ছে শ্রাদ্ধ, বা বৈষ্ণব বা বৈষ্ণব, এগুলোর একটি অর্ধ তৎসম রূপ আছে। এছাড়া দেশি এবং বিদেশি শব্দ, দেশি যেগুলো একদম আমাদের দেশের উৎপত্তি বা আমাদের এই অঞ্চল থেকে যেগুলোর জন্ম, যে সমস্ত শব্দের, সেগুলো হচ্ছে দেশি। আর দেশির মধ্যেও কিন্তু কিছু রূপ আছে, যেমন কুড়ি, বা যেটাকে মানে আমাদের কোল ভাষার শব্দ কুড়ি। এছাড়া মুন্ডা ভাষার কিছু শব্দ আছে। আর বিদেশি শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেগুলো আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রথম দিকের ক্লাসে। বিদেশি শব্দের মধ্যে বিশেষ করে আছে আরবি, ফার্সি, ইংরেজি এবং কিছু অন্য ভাষার শব্দ, যেমন পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, এগুলোর অল্প অল্প কিছু শব্দ আমাদের শব্দ ভাণ্ডারে সংযুক্ত আছে। তো আজকের যে আমাদের বিষয়, যেটি হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ, এখানে কিন্তু আমরা মূলত আলোচনা করব গঠনমূলক শ্রেণীবিভাগ এবং অর্থমূলক শ্রেণীবিভাগ নিয়ে, কারণ উৎসমূলকটা আমাদের বহু পূর্বেই সম্পন্ন হয়ে গেছে। তাহলে চলে আসি গঠনমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে। গঠনমূলক শ্রেণীবিভাগে শব্দের আমরা দুটো প্রকার দেখতে পাবো, একটি হচ্ছে মৌলিক এবং অন্যটি সাধিত শব্দ। অর্থাৎ একটি শব্দ কেমন করে গঠন করা হচ্ছে, সেই শব্দটার সাথে কোনো প্রকৃতি বা প্রত্যয় যোগ করা হচ্ছে, নাকি সেই শব্দটার নিজস্বর একটি অর্থ আছে, এইগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ তার গাঠনিক রূপের উপর ভিত্তি করে যে বিভাগটি, সেটি হচ্ছে মৌলিক এবং সাধিত। আমরা সংজ্ঞার দিকে যদি যাই, তাহলে দেখব যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। এই উদাহরণগুলো তোমাদের বইতেই দেওয়া আছে, সহজ যেন হয় বোঝার ক্ষেত্রে, সেজন্য এই উদাহরণগুলো আমি তুলে ধরেছি। লক্ষ্য করো, গোলাপ, নাক, লাল বা তিন, এই শব্দগুলোকে কিন্তু ভেঙে আলাদা করা যাবে না, তাহলে কিন্তু শব্দটার কোনো অর্থ থাকবে না। যেমন গোলাপ, এখান থেকে যদি তুমি প অংশটাকে বাদ দাও, তাহলে যা প্রকাশ করতে চাচ্ছে এই শব্দটা, গোলাপ একটি ফুলের নাম, সেই নামটা কিন্তু আর থাকবে না।
প বাদ দিলে যে অংশটুকু থাকে হতে পারে তার একটা অর্থ আছে, কিন্তু সেখানে কিন্তু যে শব্দটাকে এখানে বোঝাতে চাওয়া হচ্ছে একটি ফুলের নাম, সেই শব্দটার কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না, অন্য কিছুতে পরিণত হবে। আবার নাক, এখান থেকেও যদি তুমি ক কে বাদ দিতে চাও, অপসারণ করতে চাও, তাহলেও দেখবে যে অংশটুকু থাকে তার কিন্তু এই নাক শব্দটির সাথে আর কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে যে শব্দগুলো আসলে ভাঙলে ওই শব্দের মধ্যে আর কোনো অর্থ অবশিষ্ট থাকে না, মূল শব্দের যে অর্থ নিহিত ছিল, সেই শব্দগুলোকে বলা হচ্ছে মৌলিক শব্দ। অর্থাৎ এগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এর মূল যে অর্থ সেখান থেকে এটি বিচ্যুত হয়ে যায়। আমরা সাধিত শব্দ দেখি। যে শব্দ বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। চাঁদমুখ, আমরা দেখতে পাচ্ছি চাঁদমুখ অর্থ কি? চাঁদের মতো মুখ। নীল আকাশ, নীল যে আকাশ, তাহলে এই শব্দগুলো লক্ষ্য করো, বা ডুবুরি, চলন্ত বা গরমিল, এই শব্দগুলো লক্ষ্য করো। এখানে কিন্তু যে শব্দের মূল যে অর্থ সেটাও কিন্তু বিদ্যমান আছে। চাঁদমুখ বললে একটি যে সম্প্রসারিত অর্থ পাওয়া যায় যে চাঁদের মতো মুখ, সেখানেও কিন্তু এই চাঁদমুখ শব্দটার যে মূল অর্থ সেটা নিহিত থাকছে। নীল আকাশ বললেও আকাশ শব্দটাও আমরা পাচ্ছি, নীল শব্দটাও আমরা পাচ্ছি। যদি এটাকে আমরা ভেঙেও দেখাতে চাই, নীল আকাশ এভাবেও যদি আমরা বলি বা সমাস করে যদি আমরা বলি নীল যে আকাশ, নীল আকাশ, সেখানেও কিন্তু আমরা এই শব্দটাকে ভাঙলেও আমরা অর্থ পাবো। এই কারণে বলা হচ্ছে যে এগুলো সাধিত শব্দ। আমরা একটি নীল একটি শব্দ পাবো, আকাশ একটি শব্দ পাবো। বলা হয়েছে যে শব্দ বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। এছাড়া ডুবুরি, ডুবযোগ উড়ি, ডুবুরি, চলন্ত, চলযোগ অন্ত, চলন্ত। এছাড়া গরমিল, গড়যোগ মিল, গরমিল, এইভাবে আলাদা আলাদা করে আমরা অর্থ বের করতে পারি যেগুলো থেকে, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। সুতরাং আমরা কিন্তু গঠনমূলকের যে দুটো প্রকার, অর্থাৎ মৌলিক এবং সাধিত, এই দুটো নিয়ে যে আমাদের ধারণা, সেই ধারণাটি কিন্তু স্বচ্ছ হয়ে গেল। আমরা এবারে দেখব অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থমূলক শ্রেণীবিভাগের মূলত তিনটি শ্রেণী। একটি হচ্ছে যৌগিক, অন্যটি রূঢ়ি বা রূঢ় শব্দ, অন্যটি যোগরূঢ় শব্দ। চলে আসি যৌগিক শব্দে। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। বলা হয়েছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম। এখানে লক্ষ্য করো একটি উদাহরণ, গায়ক, গই যোগ নক, বা এখানে অক অর্থে ব্যবহার করা হয়েছে, যার মূল অর্থ দাঁড়াবে হচ্ছে গান করে যে। এটি সংস্কৃত ভাষা থেকে আগত। গই যোগ নক, এই সম্পূর্ণটা মিলিয়ে অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থটি হচ্ছে গান করে যে। তাহলে গান করে যে এইটুকু হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, এবং ব্যবহারিক অর্থ হচ্ছে এই যে গায়ক যাকে বলা হচ্ছে সে গান গায়। গায়ক আমরা তাকেই বলি যে ব্যক্তিটি গান গায়। তাহলে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু একই রকম। সুতরাং এটি একটি যৌগিক শব্দ। এছাড়া কর্তব্যকে ভাঙলে আমরা পাই ক্রি যোগতব্য, যার অর্থ হচ্ছে যা করা উচিত। হ্যাঁ, যে কাজটি করা উচিত সেটি হচ্ছে কর্তব্য। তাহলে এই যে যা করা উচিত তার সাথে যে করার সম্পর্ক বা কর্তব্য বলতেও কিন্তু আমরা সেটাই বুঝে থাকি। সুতরাং ব্যবহারিক এবং এর ব্যুৎপত্তিগত অর্থ একই রকম। এছাড়া বাবুয়ানা অর্থাৎ বাবুর ভাব, বাবুয়ানা শব্দটির মধ্যেও কিন্তু এই বাবুর ভাব কথাটি আমরা বুঝতে পারি। এছাড়া মধুর, এর অর্থ হচ্ছে মধুর মতো মিষ্টি, গুণযুক্ত। মধুর শব্দটি দিয়ে কিন্তু আমরা শুধু এটাই বুঝি যে যে জিনিসটার একটা মিষ্টি স্বাদ আছে বা মিষ্টি গুণ আছে সেটা। এভাবে আমরা যৌগিক শব্দের যে উদাহরণগুলো দেখতে পেলাম সেখানে আমরা দেখব যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, তো সেগুলো হবে যৌগিক শব্দ। কিন্তু রূঢ়ি শব্দ কোনগুলো? যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। তোমরা উদাহরণগুলো দেখলেই তোমাদের কাছে যৌগিক এবং রূঢ়ির পার্থক্যটাও স্পষ্ট হয়ে যাবে। দেখো, হস্তি। হস্তি বলতে আমরা কি বুঝি? হস্তি শব্দটির অর্থ হচ্ছে হাতি। হ্যাঁ, হাতি বলতে যে প্রাণীটি আছে তারই কিন্তু একটু সাধু রূপ হচ্ছে হস্তি। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি তাহলে এটা কেমন? হস্ত যোগ ইন, যার অর্থটি এরকম দাঁড়ায় হাত আছে যার। হাত আছে যার,
তাকে কি হস্তি বলে? না, হস্তি একটি আলাদা প্রাণীর নাম, বা হস্তি বললে আমরা যা বুঝি তার সাথে হাত আছে যার, এই কথাটির কিন্তু কোনো সম্পর্ক নেই। সুতরাং মানে হস্তি বলতে একটি পশুকে বোঝাচ্ছে, আর হাত আছে যার এটি বললে একটি অন্য কোনো কিছু বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে দেখলাম যে এখানে অর্থের মানে মূল শব্দের যে অর্থ তার অনুগামী না হয়ে এই হস্তি শব্দটা একটি অন্য বিশিষ্ট অর্থ জ্ঞাপন করছে। এছাড়া আরো কিছু উদাহরণ আছে, যেমন গবেষণা। গবেষণা উদাহরণটি তোমাদের বইতে দেওয়া আছে, লক্ষ্য করবে গো যোগ এসোনা। গো শব্দটির অর্থ হচ্ছে গরু এবং এসোনা দিয়ে বোঝানো হয়েছে খোঁজা। তাহলে গবেষণা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে গরু খোঁজা, কিন্তু গবেষণা বলতে কি তাই বোঝায়? আমরা নিশ্চয়ই জানি গবেষণা একটি বৃহৎ ব্যাপার, অনেক অনুসন্ধান এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা কাজ বা করা একটি তো আবিষ্কৃত কোনো ঘটনা। সেখানে গরু খোঁজার সাথে কিন্তু এর যে গবেষণা শব্দটির যে বৃহত্তর অর্থ আছে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা বলতে পারি যে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হলেও মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলা হবে রূঢ়ি শব্দ। আমরা চলে আসি যোগরূঢ় শব্দে। রূঢ়ির কিন্তু আরো বেশ কিছু উদাহরণ আছে, যেমন বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ। এই উদাহরণগুলো আমাদের বইতে আছে। তোমরা দেখবে যে বাসি শব্দটা যদি আমরা বলি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু সাধারণত বাসি হওয়ার কথা, কিন্তু বাঁশি বলতে কিন্তু একটি বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝায়। বাঁশ দিয়ে তৈরি সব কিছুকেই কিন্তু বাঁশি বলে না। আবার যদি তৈল শব্দটির দিকে আমরা তাকাই তাহলে দেখব যে শুধু তিল থেকে যে পদার্থটি উৎপন্ন হয়, যে স্নেহ জাতীয় পদার্থটি আসে তিল থেকে, তারই নাম হওয়া উচিত ছিল তৈল, কিন্তু শুধুমাত্র তিল থেকে যেটা আসে সেটাকে তৈল না বলে সব রকম স্নেহ পদার্থকে কিন্তু আমরা তৈল বা তেল বলে থাকি। এরকম রূঢ়ি শব্দের বেশ কিছু উদাহরণ আমরা দেখতে পাই। এবারে চলে আসি যোগরূঢ় শব্দে। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদগুলোর অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। লক্ষ্য করতে হবে সংজ্ঞার যে শর্তটি আছে সেটির দিকে, সমাস নিষ্পন্ন। তাহলে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, তোমাদের ইতোমধ্যে সমাস পড়া হয়ে গেছে, তোমরা জানো যে সমাসের কি কি রূপ আছে এবং কিভাবে সমাস গঠিত হয়। সুতরাং তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে যে শব্দগুলো সমাসের সেই যে পদগুলো আছে সেখান থেকে কোনো অর্থ গ্রহণ না করে একটি ভিন্ন অর্থ গ্রহণ করছে, সেগুলোকে বলা হবে যোগরূঢ় শব্দ। যেমন যে উদাহরণটি এখানে আছে, পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পঙ্ক অর্থ কাদা বা কর্দমাক্ত কোনো স্থান, সেখানে যা জন্মে সেটিকে বলা হবে পঙ্কজ। কিন্তু প্রকৃতপক্ষে বা অর্থগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, পঙ্কজ মানে কিন্তু সেই পঙ্কে যা জন্মে সবকিছুই নয়, বরং পঙ্কজ শব্দটির একমাত্র অর্থ হচ্ছে পদ্ম ফুল। সুতরাং উৎপত্তিগত বা সমাস নিষ্পন্ন যে অর্থটি আমরা পেলাম সেটির ভিন্ন একটি অন্য অর্থ কিন্তু প্রকাশ করছে এই শব্দটি। সুতরাং এটি একটি যোগরূঢ় শব্দ। এছাড়া মহাযাত্রা শব্দটির দিকে যদি তোমরা মনোযোগ দাও, দেখবে মহা সমারোহে যাত্রাকে মহাযাত্রা বলা হয় বা হওয়ার কথা, কিন্তু মহা সমারোহে যাত্রা অর্থে ব্যবহৃত না হয়ে এই যে মহাযাত্রা শব্দটি, এটিকে মূলত হিন্দু শাস্ত্রের যে মৃত্যুর পর যে শবদেহকে নিয়ে যে শ্মশানের দিকে যে যাত্রা করা, সেটিকে কিন্তু মহাযাত্রা বলা হয়, অর্থাৎ মৃত্যু অর্থে কিন্তু শব্দটি ব্যবহার করা হয়। এছাড়া রাজপুত শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো রাজার পুত্র, কিন্তু রাজার পুত্র অর্থটিকে পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে এটি একটি জাতিবাচক শব্দ হিসেবে এটি ব্যবহার করা হয় এবং এটি একটি যোগরূঢ় শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যোগরূঢ় শব্দ এবং রূঢ়ি শব্দ এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি আছে, দুটোই কিন্তু মূল যে ব্যুৎপত্তিগত অর্থ সেখান থেকে একটু দূরে সরে গিয়ে একটি ভিন্ন অর্থ প্রকাশ করছে। তবে দুটোর মধ্যে যে মূল পার্থক্য সেটি কোথায়? সেটি হচ্ছে যোগরূঢ় শব্দগুলো সমাস নিষ্পন্ন হবে এবং রূঢ়ি শব্দগুলো গঠন করা হবে প্রত্যয় বা উপসর্গ যোগে। এই বিষয়টার দিকে দৃষ্টিপাত করলেই তোমরা
রুড়ি শব্দ এবং যোগরূঢ় শব্দের পার্থক্যগুলো বুঝতে পারবে, বা কোনটি কোন জাতীয় শব্দ সেটি তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। এছাড়া যৌগিক শব্দটা তো সহজ, যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক, সেগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী, শব্দের শ্রেণীবিভাগের আলোচনায় আজ আমরা কথা বললাম গঠনমূলক শ্রেণীবিভাগ এবং অর্থমূলক শ্রেণীবিভাগ নিয়ে। গঠনমূলকের মধ্যে আমরা কথা বলেছি মৌলিক এবং সাধিত শব্দ সম্পর্কে, এবং অর্থমূলক শ্রেণীবিভাগের মধ্যে আমরা কথা বলেছি যৌগিক, রুড়ি এবং যোগরূঢ় সম্পর্কে। তো আশা করছি বিষয়গুলো তোমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। তোমরা বাড়িতে পাঠ্য বইটি একটু অনুশীলন করবে এবং আশা করছি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা বা তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো থেকো। কোনো অসুবিধা বা কোনো প্রশ্ন থাকলে তোমরা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।